পুশিং হলে সেটা পুশব্যাক হবে, একজনকে অ্যাকসেপ্ট করা হবে না। ইন্ডিয়ার 10 মাইল এলাকার মধ্যে যত সিটিজেন আছে তাদের কাছে যদি আমরা কোদাল দিয়ে বলি যে তা ভিতরে যা, ওরা 50 কিলোমিটারের মধ্যেই ইন্ডিয়ান সিটিজেন কারো রাখতে দেবে না। বাংলাদেশ থেকে যারা হাসিনা সহ এই যে আওয়ামী লীগের লোকজন আছে তারা তো এক নম্বর অবৈধ, তারা ওখানে একদম জামাইয়া ধরে আছে, তাদের নিয়ে কোনো কথা হচ্ছে না, এটা তো তাদের ধরাই আছে তারা এই লোকগুলো। আসামের যারা আদিবাসী ওখানকার তাদের মধ্যে একটা টেন্ডেন্সি হলো যে বাঙালিকে খেদাইতে হবে। আমরা এখন কি করব, আমরা যাদেরকে ধরবো তাদেরকে বিএসএফকে দিব, বিএসএফ এটা রাত্রেবেলায় বাংলাদেশে ঢুকাই দিবে। এটার থেকে অমানবিক হতে পারে না। একটা পাখির বাচ্চাকেও কিন্তু বাসার বাইরে নিলে আর দেন কেমন চিল্লাচিল্লি করে। পৃথিবীতে ইহুদি রাষ্ট্রের সাথে সবচাইতে বেশি ভালো সম্পর্ক হচ্ছে ইন্ডিয়ার। ইন্ডিয়া বাংলাদেশ থেকে যে রেমিটেন্স পায় সেটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট। প্রিয় দর্শক, বাংলা নিউজ 24-এর নিয়মিত আয়োজন এডিটরস চয়েসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ভারতের সীমান্ত সংলগ্ন এলাকায় যে পুশিং হচ্ছে সেই বিষয়টি নিয়ে, এবং সেই আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে ডেকেছি কর্নেল অবসরপ্রাপ্ত মহাসিনুল করিমকে। দীর্ঘদিন তিনি সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় সিলেট থেকে দিনাজপুর সীমান্তে দায়িত্ব পালন করেছেন বিডিআরের সঙ্গে, এবং একই সঙ্গে বিভিন্ন সময়ে তিনি পুশিং বা এরকম চেষ্টার সঙ্গে বা প্রচেষ্টা রুখে দেওয়ার সঙ্গে ছিলেন। সে কারণেই তাকে আজকে আনা। মহাসিনুল করিম ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানতে চাই যে হঠাৎ করে আমরা দেখলাম যে গত 30শে মে থেকে ভারত সীমান্তে ভারতীয় পক্ষ থেকে বাংলাদেশি বলে পরিচয় দিয়ে বিভিন্ন ওই দেশের নাগরিকদেরকে এদেশে পাঠিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে, এবং এখানে আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এটাকে প্রতিরোধ করছে। এই যে একটা অবস্থা তৈরি হঠাৎ করেই, ওখানে আমরা দেখলাম যে আজকে বাংলাদেশের যে নির্বাচন হয়েছে, নির্বাচিত নতুন সরকার 12ই ফেব্রুয়ারি নির্বাচিত হচ্ছে, বর্তমান বিএনপি সরকার। অন্যদিকে আমরা দেখছি পশ্চিমবঙ্গে মে মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের রেজাল্ট ঘোষণা করে, এবং সেখানে হিন্দু সাম্প্রদায়িক যে রাজনৈতিক দল বিজেপি ক্ষমতায় পশ্চিমবঙ্গে প্রথমবারের মতন এসছে। সেই প্রেক্ষাপটে এই পুশিংটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। পুশিং মানেই হলো জোরপূর্বক ঠেলে দেওয়া। তো এটা তো আগে একসময় ছিল যখন কোনো কাঁটাতারের বেড়া ছিল না, তখন মানুষ কিন্তু ন্যাচারাল ইয়েতেই লোকজন যেত আসতো। যেমন 47-এ লোকজন গেছে, তারপরে 65-এর যুদ্ধের সময় গেছে, তারপরে ধরেন 60-এর দশকে বিভিন্ন সময় যখন দাঙ্গা হাঙ্গামা হয়েছে তখন গেছে। তো এই সময় যেতে তো আর কোনো বর্ডারের কাঁটাতার ছিল না, তখন যে মানুষ অবাধেই যেত। তো এই পুশব্যাকের যে বিষয়টা, সেটা কাঁটাতারের বেড়া হওয়ার পর থেকেই বেশি। আর কাঁটাতারের বেড়া হওয়াতেই এখন আমাদের এখান থেকে অবাধে লোকজন যেভাবে যেত অত যেতে পারে না, কিন্তু কিছু জায়গা আছে যেটা কাঁটাতারের বেড়া নাই, এখনও অনেক জায়গা আছে। তো পুশিংয়ের যে বিষয়টা ওরা করে সেটা তো বললামই যে আগে মাঝে মাঝেই শোনা যেত, এবং আমার চাকরি জীবনে এটা তো 2003 থেকে 2006 পর্যন্ত আমি চাকরি করেছি। আমি ময়মনসিংহ সেক্টর এবং রংপুর সেক্টরে চাকরি করতাম সেক্টরের স্টাফ হিসাবে। সেই হিসাবে আমি এই পুরো এলাকাটা আমি পায়ে হেঁটে বর্ডার আমি দেখেছি, এবং এই সমস্ত ঘটনা যখন হয়েছে আমি সেক্টরের স্টাফ হিসাবে এই রাত 2-3টার দিকেই হইচই শুরু হতো, আমাকে হয়তো জানাতো, আমি সেক্টর কমান্ডারকে জানিয়ে আমি ব্যবস্থা নিতাম। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মেইনলি ইনভলভ হচ্ছে বিডিআরের ওই সময়ে, তারা ইনভলভ হয়ে এটা ঠেকাতো। বাট মৌলিকভাবে যে কাজটা ঠেকানোর জন্যে দরকার সেটা হচ্ছে এলাকার লোকজনকে সতর্ক করা। তো বিডিআর কিন্তু এটা করতো, যখনই কোনো তথ্য আসতো যে পুশিং হতে পারে তখন এলাকার লোকজনকে সচেতন করা হতো, এবং তারাও হইচই করে একদম জানাজানি করে দিত আর কি। তো আমরা সবসময় তখন যেটা হয়েছে, ঠেকানোর পরে ফ্ল্যাগ মিটিং হতো, তারপরে তারা মানে এমনি পুশব্যাক বলতাম আমরা। পুশিং হলে সেটা পুশব্যাক হবে, একজনকে অ্যাকসেপ্ট করা হবে না। তো সেটা তো একটা জিনিস ছিল, মাঝে মাঝে হতো এক সময়। বাট এবার যেটা হয়েছে সেটা হলো যে ভারতের যে সরকার গত 14 সালে ক্ষমতা আসার পরে বিজেপি গভর্নমেন্টের যে মুসলিমদের উপর যে একটা তাদের রাষ্ট্রীয় যে নীতিমালার যে পরিবর্তন, এবং তারা একটা মৌলবাদী টাইপ একটা সরকার, হিন্দুত্ববাদী, তাদের হলো মুসলিমদের প্রতি প্রচণ্ড ঘৃণা এবং বিদ্বেষ। এবং এইটা কিন্তু আপনি দেখবেন যে সারা ভারতে এই 14 সাল থেকে এই পর্যন্ত মুসলিম নিপীড়নের ইতিহাসের শেষ নেই। তা আমরা ততটা এফেক্টেড ছিলাম না, কারণ একদিকে হলো আসাম, যেটা বিজেপি গভর্নমেন্ট প্রথম এসছে, আসার পরে আসাম এলাকায় কিন্তু পুশিং হয়েছে,
সে সময় পুশিং এমন হয়েছে যে আপনি ধরেন আজ থেকে 6 মাস আগে আপনি দেখবেন যে একটা মহিলাকে পুশিং করা হয়েছিল, তার জন্ম বেড়ে ওঠা তার সব কিছু হলো আসামে, এবং সে বাংলা ভাষা বলতে পারে না। এরকম একটা মহিলা আসার পরে তাকে জোর করে ঢুকাই দিয়েছে। সে হয়তো একটা বডি ল্যাঙ্গুয়েজে একটা গাড়িতে উঠছে, এই করে করে এমন এক জায়গায় আসছে, পরে একটা ফ্যামিলি থেকে আশ্রয় দিয়েছিল, এবং কথায় তো মেলে না, বাড়ি কোথায় একটা যে জায়গার নাম বলে, যে জায়গা আসলে বোঝা যায় না। পরে ইউটিউবের মাধ্যমে কিন্তু বিবিসিও ইনভলভ হয়েছিল, এখানে পাওয়া গেল শেষ পর্যন্ত যে এই বৃদ্ধ মহিলা সে জেনুইনলি ইন্ডিয়ান সিটিজেন। তো এই আসামে এগুলো শুরু হয়েছিল, কারণ ওখানে বিজেপি গভর্নমেন্ট আসার পর থেকেই। এবং আসামরা, আমি কিছু কিছু আসামের যে উলফা এবং অন্যান্য গোষ্ঠী ছিল, আমি তাদের সাথে একসময় আমার যোগাযোগ কথা বলার সুযোগ ছিল। তো তখন দেখতাম ওরা এখানে থাকে, কিন্তু তারা একটা কথাই যে এই বাঙালি খেদাইতে হবে, তখনও বলতো। তো যাই হোক, এইটা বললাম এই জন্যে যে আসামের যারা আদিবাসী ওখানকার, তাদের মধ্যে একটা টেন্ডেন্সি হলো যে বাঙালিকে খেদাইতে হবে। আর বাঙালির ওখানে মাইগ্রেশন তো ব্রিটিশ আমলের কথা, বাংলাদেশ হওয়ার পরে নতুন করে কোনো হয় নাই। তারপরেও আসাম থেকে এটা করেছে। এবং আসামের যে মুখ্যমন্ত্রী এখন, তার সাথে একজন সাংবাদিক কথা বলতেছে, সাংবাদিকটাও অর্ণব গোস্বামী। তো কথাগুলি এমন যে এখানে বাঙালিকে একটাও রাখা যাবে না, আপনি তার জন্য কী করছেন। সে কিন্তু বলল যে আমি আমার জীবনে চেষ্টা করে যাচ্ছি, এখানে যারা বাঙালি মেজরিটি না হইতে পারে, কিন্তু ঠেকানো যাবে না। তার মানে বোঝা গেছে যে আসামে জেনুইন যারা মুসলিম বাঙালি, তাদের কাগজপত্র সব কিছু মিলায় দেখা যায় যে তাদেরকে বের করা যায় না। কিন্তু ওইখানে বসবাসকারী আগে থেকে যারা আছে, এবং হিন্দুদের পর্যন্ত তারা কিন্তু কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখছে। কারণ ওরা যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যে সমস্ত ডকুমেন্ট চাইছে, সেই ডকুমেন্ট কিন্তু অনেক লোকই আছে তাদের এই সমস্ত ডকুমেন্ট নাই। সে যে ইন্ডিয়ান সিটিজেন, তার বাবা কি ইন্ডিয়ান সিটিজেন, এগুলো সব কাগজপত্র চায়। এই সমস্ত কারণে আসামে এই সমস্যাটা হচ্ছিল। বাট বিজেপি যে শেষ পর্যন্ত বাংলা দখল করার জন্য যে এফোর্ট নিল, সেখানে কিন্তু তারা নির্বাচন প্রচারের সময় এটা বলছিল যে আমরা অবৈধ যারা অনুপ্রবেশকে, হ্যাঁ, এদেরকে আমরা একজনকেও রাখবো না। দুই হলো যে এরাই হলো পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক, এবং মুসলিমরা ভোট ব্যাংক। এবং শুভেন্দু অধিকারী তো বলেই যে আমি হিন্দুদের ভোটে মুখ্যমন্ত্রী হয়েছি। তো ওনার যে সুবিধা ছিল, সে যেহেতু বিজেপির ক্যান্ডিডেট, সে কিন্তু বাংলায় তারা কি করছে, এই যে ভোটার লিস্ট যে সংশোধন করছে এসআইআর, এই এসআইআরে দেখা গেল তারা এই সমস্ত রিলেটিভ ডকুমেন্টস ইচ্ছাকৃতভাবে মুসলমানদেরকে এগুলো করা হয়েছে। প্রায় 90 লাখ ভোটারকে বঞ্চিত করা হয়েছে, 92 লক্ষ ভোটার লিস্টেড ভোটারদেরকে ভোট দেওয়া থেকে বিরত করতে পারছে তারা, এবং এই জন্যই কিন্তু ক্ষমতা আসছে মেইনলি। তো এইটা করার সময় যে প্রোপাগান্ডা শুভেন্দু অধিকারী করতো, সে হলো যে বাংলাদেশি অনুপ্রবেশকারী একজনকেও রাখা হবে না, এবং সবাইকে কিভাবে পাঠানো হবে একদম পরিষ্কার ভাষা সে বলছে যে ওই সমস্ত আইন কানুন দিয়ে কিছু লাভ হবে না। আমাদের কাছে এখনও প্রায় 4000 ডিটেনি আছে, যাদেরকে আমরা ভেরিফিকেশন করার জন্য বাংলাদেশে পাঠাইছি, তারা এই পর্যন্ত দেয় নাই। আমরা এখন কি করব, আমরা যাদেরকে ধরবো তাদেরকে বিএসএফকে দিব, বিএসএফ এইটা রাত্রেবেলায় বাংলাদেশে ঢুকাই দিবে। এটা হলো একদম সরাসরি ঘোষণা দিয়ে এটা, এবং এরকম কাজ কোনোদিনও হয় নাই। এই যে আমরা একটা মুখ্যমন্ত্রী রাষ্ট্রের পশ্চিমবঙ্গে, কিন্তু উনি যে কথাটা বলছে, এটা আইনের কোন জায়গায় কিভাবে আছে? মানে ভারতীয় আইনে আছে, আন্তর্জাতিক আইনে আছে যে জোর করে পুশিং করে সীমান্ত দিয়ে পাঠিয়ে দেয়, এটা আইনের কোন জায়গা আছে, কিভাবে? না, এটা পৃথিবীর কোনো আইনে নাই। ইসরায়েলে একটা গায়ের জোরের একটা ব্যাপার আছে, আর এখানে এইগুলো তারা করে এইখানে, এবং বার্মা। গায়ের জোরেই কি ইচ্ছা করলে বা একজন নাগরিককে, তাদের দেশের নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠাতে পারে? ধরেন বাংলাদেশি নাগরিকই আছে ও দেশে, তাহলে কি এইভাবে পুশিং করার কোনো আইনগত ভিত্তি আছে? না, আইন আছে। আইন আছে, সেটা তো এরকম না। আইন হলো যে তাকে প্রথমে হলো তাকে ডিটেক্ট করবে, তারপরে ডিটেইন করবে, তারপরে তাকে যথাযথ কর্তৃপক্ষের কাছে তারা হ্যান্ড ওভার করবে। এই প্রক্রিয়াটা সম্পর্কে একটু যদি বলেন। প্রথমে হলো যে ডিটেক্ট করবে যে ফরেন সিটিজেন, তারপরে তাকে এটা ডিটেক্ট করে তারা ডিটেইন করে রাখবে, তারপরে তাকে দিবে কনসুলার মাধ্যমে এরা বাংলাদেশে বা যে দেশের নাগরিক সেটা দিকে যাবে। মানে সীমান্ত দিয়ে জোর করে পাঠানোর কোনো আইন না, এটা তো প্রক্রিয়ার মধ্যে জুডিশিয়াল যে প্রসেস, সেটা হলো যে সে যেহেতু অবৈধ অনুপ্রবেশকারী, তাকে তখন কোর্টে দিয়ে দেবে। কোর্ট থেকে বিচারে তার ওদের নিয়ম আছে যে 3 মাসের জেল, 6 মাসের জেল, এরকম জেল হবে। জেল থেকে বের হওয়ার পরে সে তখন কনসুলার চ্যানেলে, সে মন্ত্রণালয়ের মাধ্যমে। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর কিন্তু আইন বাংলাদেশ ভারতের মধ্যে কোনো না আইন নাই। আমাদের ওই কি বলে, মানে এটা প্রত্যর্পণ আইন আছে, কিন্তু অবৈধ অভিবাসীর আইন আমাদের সাথে ইন্ডিয়ার এই চুক্তি নাই। নাই। এখন এটা যে করছে, এটা বৈধ পথ না। যদি কাউকে পাঠাতে হয়
সেটা যেভাবে বললাম যে তাকে ডিটেন করতে হবে, তারপর আইনের হাতে দিতে হবে। এবং আন্তর্জাতিক যে আইনটা আছে, আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক যে আইন, সেখানে বাংলাদেশ কিন্তু স্বাক্ষর করেছে, ইন্ডিয়া কিন্তু করে নাই। না, ফলে ইন্ডিয়া সেই আইনের আওতায় নিজেকে রাখতে চাচ্ছে না। তাহলে টোটালি একটা বেআইনি প্রক্রিয়া বাংলাদেশের উপর কেন চাপে দেয়? রাজনৈতিক উদ্দেশ্যটা কি, বা এখানকার আসলে ভারতের উদ্দেশ্যটা কি? না, ভারতের এক নম্বর কথা হলো কি যে ভারত বাংলাদেশের বা ইস্ট পাকিস্তানের জন্ম থেকেই এটা তো একটা দ্বিজাতি তত্ত্ব বলেন, যাই বলেন, আমরা ইট ওয়াজ মানে ভেরি ক্লিয়ার যে এখানে মুসলমানদের জন্য হোমল্যান্ড লাগবে। সেই জন্যই কিন্তু পাকিস্তান নামে একটা দেশের জন্ম হলো। আপনি ওই সময় দেখেন দেশীয় রাজ্য ছিল প্রায় 565টা, এবং সেই রাজ্যগুলোর মধ্যে সবাইকে যারা এমনি এমনি আসছে যারা আসেনি যুদ্ধ করে হায়দ্রাবাদের মতন ক্যাপচার করছে। কাশ্মীর নিয়ে যুদ্ধ হয়েছে, ত্রিপুরার রাজা রানী সে স্বাক্ষর করছে। এইভাবে কিন্তু বড় বড় যত ছিল দেশীয় রাজ্য ছিল তার অ্যানেক্স করে ফেলছে। সেটা ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশে যে স্ট্যাটাস ছিল সেটা ছিল যে যেহেতু পাকিস্তান হতে পারছে, অন্য কোনোভাবে আমরা আলাদাভাবে একটা রাষ্ট্র হতে পারতাম না। মানে পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্তি হওয়ার কারণেই আমরা আলাদা দেশ পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে আমরা আলাদা রাষ্ট্র হইলাম, হতে পারছি। তা না হলে ওরা ঠিকই জোর করে হোক যেমনি হোক তারা আমাদের অন্তর্ভুক্তি করত। তো এই যে ওই সময়ের অন্তর্ভুক্তির সময় যে হিংসা হানাহানি যেগুলো হয়েছে, সেখান থেকে কিন্তু একটা বিদ্বেষ ভাব দুই দেশের মানুষের মধ্যে ছিল। যারা জানের ভয়ে ওপার গেছে তারাও যেরকম, ওরা এই শুভেন্দু অধিকারী নিজেই বলে যে ওর মাকে এক কাপড়ে পাঠিয়ে দিয়েছে, বরিশালে ছিল তারা। তো আমরা এই যে পুশিন নিয়ে যে কথাগুলো বলি, ভারত দেখেন আপনি এই সমস্ত লোককে অবৈধ বলে তাদের ফেরত পাঠিয়ে দিচ্ছে। বাংলাদেশ থেকে যারা হাসিনা সহ এই যে আওয়ামী লীগের লোকজন আছে, তারা তো এক নম্বর অবৈধ, তারা ওখানে একদম জামাইয়া ধরে আছে, তাদের নিয়ে কোনো কথা হচ্ছে না। এটা তো তাদের ধরাই আছে তারা, এই লোকগুলো। তো তারা ফেরত পাঠায় না কেন? এই বিষয়টা খুব চমৎকার আপনি বললেন যে হাসিনা সহ যারা পালিয়ে গেছেন তারা এখন জামায়াতের আছে, কিন্তু যারা পরিচয়হীন বা যাদেরকে বাংলাদেশি বলে দাবি করা হচ্ছে তাদেরকে জোর করে পাঠানো হচ্ছে। অথচ মানে এই যে দ্বিচারিতা, এই যে একই রাষ্ট্রের মধ্যে একই সরকার প্রধানের বা একই মানে মুখ্যমন্ত্রীর যে দু ধরনের আচরণ, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না শুনেন, আচরণ এরকম হবে, এটা তো আপনি যদি বলেন সৃষ্টির আদি কথায় যদি যান, আল্লাহর কোরআনে আল্লাহ বলছে যে এই ইহুদি নাসারা বা বিধর্মী যারা আছে তারা মুসলমানদের প্রতি যে ঘৃণা, সেই ঘৃণাটা শুধু উনি আল্লাহ বলছেন যে তোমরা যা দেখো তার অন্তরে যে কী পরিমাণ ঘৃণা আছে এটা তো আমি জানি। এবং আল্লাহ নিষেধ করেছেন এদের সাথে কোনো বন্ধুত্ব করবে না, যেটার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। দেখেন পৃথিবীতে ইহুদি রাষ্ট্রের সাথে সবচাইতে বেশি ভালো সম্পর্ক হচ্ছে ইন্ডিয়ার। এবং এই যা সম্প্রতি আমরা দেখেছি যে মোদি সাহেব বলেছেন, যে নরেন্দ্র মোদী বলেছেন যে ওটা তো ফাদারল্যান্ড, ইসরায়েলকে বলেছেন ফাদারল্যান্ড এর মাদারল্যান্ড। তো এই যে তারা এটা বলছে, এটা বলা হলো কি যে তাদের মধ্যে কি হিংসা মুসলমানদের প্রতি এবং ইহুদির মধ্যে কারো থেকে কম না। কিন্তু ইহুদিরা যেভাবে হ্যান্ডেল করছে এখানে মিডল ইস্টে প্যালেস্টাইনিদের, হুবহু এখন এখানে এটা সেটা করা হচ্ছে। কিন্তু এখন এই আধুনিক সভ্য সমাজে ধর্মকে সামনে রেখে এই বিভাজন বা এই বিদ্বেষ, এটা আসলে কতটা যৌক্তিক এবং এটা মানে মানুষকে কতটা শান্তি দেয়, কীভাবে মানুষকে নৈরাজ্য তৈরি করে, কিভাবে দেখেন আপনি এটা? না, এটা ধরেন এটা তো কী পরিমাণ অবৈধ। আপনাকে যদি ঘর ছাড়া করতো, আপনি বুঝতেন যে এটা কত কষ্টের। এটার থেকে অমানবিক হতে পারে না। একটা পাখির বাচ্চাকেও কিন্তু বাসার বাড়ি নিলে আর দেন কেমন চিল্লাচিল্লি করে। তো এইটা তারাই করতে পারবে যাদের মধ্যে আল্লাহর দেওয়া ঘৃণা আছে। তাছাড়া এটা সম্ভব না। একটা মানুষের প্রতি একটা মানুষের এত নির্দয় হতে পারে না। যেটা ওরা করছে এটা তাদের করার কথা। আমরা বুঝি না যদি আমাদের তারা শত্রু না বন্ধু। আমাদেরকে মানুষ যে অনেক শোনাইছে গত 16-17 বছর যে আমাদের সবচেয়ে বন্ধু রাষ্ট্র। এইটা তো আল্লাহর নির্দেশের পরিপন্থী একটা কথা। বন্ধু রাষ্ট্র কেমন? এমনি তো ডিপ্লোম্যাটিক্যালি বন্ধু বলতে কোনো কিছু থাকার কথা না। রাষ্ট্র ইন্টারেস্টের উপর কাজ করবে। কিন্তু ওরা যে এরকম আচরণ করে, এটা তো আল্লাহ বলছে যে তারা এরকম আচরণ করবে। সেখানে আমরা কেন তাদেরকে বন্ধু বললাম? এটা তো একটা হারাম একটা কথা, এরা বন্ধু হতে পারে না। তো এই যে আপনি যে প্রশ্ন, রাষ্ট্র প্রতিবেশী এই বাস্তবতা মেনেই তো এখন পৃথিবীর দেশগুলো পরস্পর সঙ্গে সম্পর্ক রেখে চলতেছে। আমরা যদি দেখি যে ইউরোপীয় ইউনিয়নের যে কথাটা বলি, 27টা দেশ, ইউরোপের 27টা দেশ প্রায় সীমান্তে এইভাবে করে এই বিষয়ে কাঁটাতার বেড়ায়, সীমান্তই নেই অনেক। এক দেশ থেকে আরেক দেশে আপনি একই পাসপোর্টে যেতে পারছেন। সেই বাস্তবতা আর বাংলাদেশের ভারত পাকিস্তান এই সীমান্তে এরকম অমানবিক মানে মানুষকে জোর করে ঠেলে দেওয়ার যে অবস্থা চলছে এবং চলে আসছে, এইটা আসলে এই আধুনিক সময়ে
কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? এটা তো রাষ্ট্রের নীতি বা পররাষ্ট্রনীতি বা কূটনীতিতে কিভাবে দেখছেন আপনি? না, এটা তো এত পররাষ্ট্র নীতি, কূটনীতি কোনো গ্রামারেই আপনি এই কথাটা জাস্টিফাই করতে পারবেন না। আপনি ইসরায়েলে দেখেন, ছোট্ট একটা দেশ যখন জন্ম হয়েছে সেটা কিভাবে হয়েছে? তারা বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি থেকে এসে আশ্রয় চেয়েছে প্যালেস্টাইনিদের কাছে। তারা তাদেরকে নিজের বাড়ি পর্যন্ত ছেড়ে দিছে এবং সেই লোকগুলোই পরে ওদেরকে বাস্তুহারা করছে। একটা মানুষকে তার ঘর ছাড়া করার সময় মেরে পর্যন্ত ফেলছে, জানের ভয়ে তারা পালায় যাচ্ছে। এখন দেখেন, একটা রাষ্ট্রের সাথে সম্পর্ক জোর করে মিডল ইস্টের যে দেশগুলো আছে তাদের সাথে জোর করে চুক্তি করায়, তাদেরকে আমেরিকার প্রভাব খাটায় এখন তারা একটা রাষ্ট্র হিসাবে ঠিক আছে। আসলে প্রতিবেশীর সাথে এরকম সম্পর্ক নেই। দেখেন ইয়ের সাথে লেবাননের সাথে তাদের সম্পর্ক ভালো নেই, যেহেতু ওইখানে একটা গ্রুপ তারা সবসময় ফাইট করে যাচ্ছে। জর্ডানের সাথে সে চুক্তি করছে। জর্ডানের সাথে আরেকটা কারণ হলো এখন যুদ্ধ চলতেছে, হিজবুল্লাহর সঙ্গে চলতেছে। হ্যাঁ, হিজবুল্লাহর সাথে যুদ্ধ চলতেছে, লেবাননের সঙ্গে যুদ্ধই চলতেছে। আবার একই কারণে ইরানও সেখানে আবার আক্রমণ করেছে। ইরান তো অনেক দূরের কথা। হ্যাঁ, ইরান তো আর প্রতিবেশী না। আপনি প্রতিবেশী বললেন জন্য বলছি, ওদের যারা প্রতিবেশী রাষ্ট্র আছে তাদের কারোর সাথেই, জনগণের সাথে কারো সম্পর্ক নাই। যেহেতু প্রতিবেশী রাষ্ট্রগুলো সবাই রাজতন্ত্র, তারা আমাদের দেশে যেরকম শেখ হাসিনার সাথে মোদির সম্পর্কের কারণে ওরা আমাদেরকে, রাষ্ট্রের জনগণকে তারা পার্টনার হিসেবে নেয় নাই বা কাউন্টার পার্ট হিসেবে ভাবে নাই। ওইখানে কিন্তু একদম পরিষ্কার যে ওখানে যারা রাজতন্ত্র, রাজা ফ্যামিলির রাজারা যারা আছে তাদের সাথে এই সম্পর্ক। মেনলি দেশের মানুষ, আমি ওদের সাথে চাকরি করছি, আমি মিডল ইস্টে আমি দেখছি তারা মানুষ হিসাবে কেউই ইসরায়েলকে পছন্দ করে না এবং ইসরায়েল বিরুদ্ধে তারা সংগ্রাম করতে চায়। আমি প্যালেস্টাইনি সিটিজেন যারা বাস্তুহারা তাদের সাথে মিশে দেখেছি, তারপরে মিডল ইস্টের সাধারণ মানুষের সাথে কথা বলে দেখছি। তো প্রতিবেশী হিসাবে, এখন প্রতিবেশী তো প্রতিবেশী, কিন্তু প্রতিবেশী এরকম আচরণ করবে এটা আসলে কোনোভাবেই জাস্টিফাইড না। ওরা যা করে সেটা প্রতিবেশী না, যে কোনো মানুষের সাথে যে কোনো মানুষ এই জাস্টিফাইড আচরণ হতে পারে না এটা। আমরা বলছি এখন ধরেন বাংলাদেশে যদি আসি, ভারতের এই প্রতিটি সীমান্তবর্তী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু ভালো না। আমরা দেখি যে ভারতের সঙ্গে পাকিস্তানের তো একটা চিরন্তন বিরোধ রয়েছে কাশ্মীর নিয়ে। অন্যদিকে দেখেছি মালদ্বীপের সঙ্গে একটা বিরোধপূর্ণ সম্পর্ক, শ্রীলঙ্কার সঙ্গেও। শ্রীলঙ্কা যদি একটা দ্বীপ দেশ, সেখানেও তাদের সম্পর্ক ভালো ছিল না। নেপালের সঙ্গে কিছুদিন আগে দেখেছি। আর বাংলাদেশের সঙ্গে আমরা তো দেখলাম যে শেখ হাসিনা 5ই আগস্ট সময় পালিয়ে গেলেন এবং এই দীর্ঘ 17 বছর শেখ হাসিনাকে তারা লালন পালন করেছে। পরবর্তীতে শেখ হাসিনাকে তারা তাদের দেশে আশ্রয় দিয়েছে। তো পুরোপুরি বিষয়গুলো হচ্ছে যে ভারত তার আশপাশের দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে চলছে না। কিন্তু বর্তমানে বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকে এক ধরনের প্রত্যাশা দিল্লির পক্ষ থেকে বলছে তারা সম্পর্ক ভালো করতে চায়। আমার মনে হচ্ছে যে বিএনপিও সেই সম্পর্ক সাড়া দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সেই মুহূর্তে পুশিন এর পেছনে আর কি কোনো কারণ? ধরেন যে তিস্তা ব্যারেজ নির্মাণের একটা চেষ্টা তারেক রহমান সরকার করতে যাচ্ছেন, বা আমরা দেখলাম যে গঙ্গা ব্যারেজের প্রজেক্ট পাস হয়ে গেছে, মানে গঙ্গা তো না, বা পদ্মা ব্যারেজের। এই সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা পুশ ইন করার, নাকি শুধু শুভেন্দু তার প্রতিশ্রুত যে পুশ ইন করবো, বাংলাদেশে খেদিয়ে দেবো, এখান থেকে এটা করতেছে? না, শোনেন, এই যে রাষ্ট্রের সাথে রাষ্ট্র সম্পর্ক তো আর কোনো প্রাদেশিক সরকার নিয়ন্ত্রণ করে না। এখন যেরকম আগে ছিল, পশ্চিমবাংলার রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল তারা ছিল হচ্ছে তৃণমূল কংগ্রেস। এখন হচ্ছে একদম কেন্দ্রীয় সরকার আর এখানকার সরকার একই পার্টির, সেই জন্যে এটার ইন্টেন্সিটি বাড়ছে। এখন ধরেন এটার আগে ইউনুস গভর্নমেন্টের সময় কী হয়েছে? ইউনুস গভর্নমেন্ট তো কোনো রকম ছাড় দিয়ে কথা বলে নেই বা কাজও করে নেই। উনি ক্ষমতা গ্রহণ করার আগেই বলছে যে যদি বাংলাদেশকে অস্থিতিশীল করা হয় তাহলে 7 সিস্টারকে অস্থিতিশীল তারাও হবে। উনি প্যারিস থেকে দেশে আসার আগে বলছে, এবং দেশে আসার পরেও তার সাথে ওরা কোনো সময় সম্পর্ক করতে চায় না। তারা একটা সরকার চেয়েছিল ইলেক্টেড। তো ইলেক্টেড হওয়ার কারণটা হলো যে ইলেক্টেড হলে অন্তত 5 বছর তো থাকবে, ইউনুস গভর্নমেন্ট তো থাকবে না। ফলে ওরা অ্যাকশনও তাদের সাথে সম্পর্ক ভালো করে নেয়, অ্যাট দি সেম টাইম ইউনুসকে তারা পছন্দ করে নেয়। এই জন্য ওই সময় অনেক পুশিন হয়েছে। ওই সময় ওই সময় 2,500-এর বেশি লোককে পুশিন করার চেষ্টা করেছে। এগুলো সবই দেখবেন আপনি যে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় আমরা ইন্ডিয়ার সাথে অনেক লং স্ট্যান্ডিং প্রবলেম ছিল, যেরকম ছিটমহল বদল ছিল, নদীর সমস্যা ছিল, নদীর চুক্তি দেখেন, পদ্মার চুক্তি কিন্তু 96-তে হয়েছে হাসিনার সময়। আজকে 30 বছরের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। ছিটমহল বদল হয়েছে দেখেন, সেই ছিটমহল বদলের মধ্যে আমাদের জমি ছিল 17,000 একর ইন্ডিয়ার মধ্যে, আর ইন্ডিয়ার জমি ছিল অ্যাবাউট 7,000 সামথিং একর। তাও কিন্তু করছে, আমরা 10,000 লস করছি। হ্যাঁ, লস এখানে করছে, কিন্তু এটা আবার পদোয়াতে, ওই যে বললাম যে পদোয়া যখন আছে যে বড়বাড়ির ঘটনার সময় যেটা হয়েছে, ওইখানে সম্ভবত 3 থেকে 350 একর জমি ওরা মনে হয় নিয়ে নিছে। এটা আসলে এখনও কেউ প্রকাশ করে নাই। এইভাবে আর কি, যে এই যে ধরেন যে
আমাদের যে সমস্ত সমস্যার সমাধান হয়েছে সব কিছুই কিন্তু দেখা গেল যে আওয়ামী লীগ গভর্নমেন্টের সাথে, পার্বত্য শান্তি চুক্তি আওয়ামী লীগ গভর্নমেন্টের সাথে, এই যে জিনিসগুলো হলো। তো তারপরে ইন্ডিয়ার বড় একটা পরিকল্পনা ছিল যে সেনাবাহিনীকে তারা বিড়াল বানাবে, সেটাও তো আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে করছে। তো ওদের একটা টেন্ডেন্সি হলো যে, আর হাসিনা ম্যাডামের কথা বলেন, উনি আজকে ওখানে গেছে, এর আগে তো উনি ওখানেই ছিল। দ্যাট ইজ দি পার্মানেন্ট রেসিডেন্স অফ শেখ হাসিনা। ওনার বাবা মারা যাওয়ার পরে কোথাও ওনার জায়গা হয় নাই। সেই সময় ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট তাকে নিয়ে এসে এই ইন্ডিয়ার নৈনিতালে ছিলেন, হ্যাঁ ওখানে ছিলেন এবং ওখানেই তার ছেলেমেয়েরা লেখাপড়া করছে। তারপরে তাকে এখানে পাঠানো হয়েছে, মানে 6 বছরের ট্রেনিং দিয়ে পাঠাইছে, উনি 15 বছরের দেখাইছে। সে এই 15 বছর আগেও তো একটা 5 বছরের টার্ন তারা করছে এখানে। তো সেই 5 বছর অতটা ছিল না, কিন্তু পরে একদম পরিকল্পিতভাবে কীভাবে একটা সরকারকে অবৈধভাবে দীর্ঘদিন রাখতে হবে সেই রকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে তারপর হাসিনা আসছেন। এবং দেখেন হাসিনা বাংলাদেশে আসার কয়েকদিনের মধ্যে জিয়া রহমান মারা গেছে। হ্যাঁ, তো এই যে উনি যে ওইখানে গেলেন, এটাই যাওয়ার কথা। আপনি ধরুন 71-এর যুদ্ধের সময় পর্যন্ত আওয়ামী লীগের লোকজন কিন্তু ইন্ডিয়ান পলিটিশিয়ান বা ইন্ডিয়ান রয়ের পকেটের মধ্যে ছিল, তারা মুক্তিযুদ্ধ করে নাই কেউ। মুক্তিযুদ্ধটা কারা করেছে? মুক্তিযুদ্ধ করলো সেনাবাহিনী এবং তার সাথে যোগ দিল দেশের সাধারণ মানুষ, ছাত্র জনতা। এই যে 26-এর মতন কী বলে 24-এ যে ঘটনা ঘটলো, ছাত্র জনতা সেনাবাহিনী, আপনি দেখেন ইন্ডিয়ান গভর্নমেন্ট সেনাবাহিনীর সাথে জনগণের একটা বিদ্বেষপূর্ণ মনোভাব রাখার জন্য হাজার হাজার কোটি খরচ করে, মানে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের জনগণ। কারণ এই একটা জায়গায় আমরা খুবই স্ট্রং, যে এইটা দুই যখন এক জায়গা হয়, আপনি 90-তে বলেন, আপনি 71-এ বলেন, আমরা সীমান্তেও কিন্তু একই পরিস্থিতি দেখছি। হ্যাঁ, বিজেপির সঙ্গে স্থানীয় জনগণ যেভাবে দাঁড়িয়ে থেকে কাঁধে কাঁধ মিলে তাদের সহযোগিতা করছে বা পাশে দাঁড়িয়ে থাকছে এবং এই পুশিন প্রচেষ্টা ঠেকে দিচ্ছে, এটা বাংলাদেশের মানুষের যে দেশপ্রেম এবং সেনাবাহিনী বা বিডিআরকে বা বিজিবিকে যেভাবে আপন করে নিয়ে তারা যে সাপোর্ট দেয়, এটা কিন্তু বিরল। এবং এই দেশপ্রেমের কারণে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখি আজকে যে ইরানের মানুষের যে ঐক্যবদ্ধতা, যে কারণে তারা কিন্তু বিশাল এক পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করে টিকে আছে। ঠিক আমাদের দেশের প্রত্যাশার জায়গাটা বা এই যে বিশাল দেশ ভারত হলেও এদেশের জনগণের সঙ্গে সেনাবাহিনীর যে ঘনিষ্ঠতা বা সম্পর্ক, যে আন্তরিকতা, সেটা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার একটা বিরাট মাইল ফলক বলে আমি মনে করি। এটা ওইভাবে আমরা তো আসলে কিছু কথা হাতে প্রকাশ্যে বলা যায় না, তবে আনঅফিসিয়ালি বা অফিসিয়ালি বলেন, বর্ডার বেল্টের ধরেন যে অ্যাবাউট 10 to 15 কিলোমিটার্স বা তার বেশি হতে পারে, এই এলাকার লোকজন হাইলি অ্যান্টি ইন্ডিয়ান। দেখুন এবারও দেখেন জামাত দিচ্ছে কীভাবে বর্ডার এলাকায়। তো এই হাইলি অ্যান্টি ইন্ডিয়ান হওয়ার অনেকগুলো কারণ আছে। ওই দেশের ওই এলাকার লোকজন কিন্তু তাদের ইকোনমি অন্য অন্য জিনিসে কিন্তু ওই অবৈধ ইকোনমিক সিস্টেম যেটা স্মাগলিংয়ের সাথে অনেকেই জড়িত, কিন্তু ইন্ডিয়াকে কেউ পছন্দ করে না। আপনি যদি দেখেন হিসাব নেন, দেখবেন যে ওখানে প্রত্যেকটা ফ্যামিলি কোনো না কোনোভাবে তাদের আত্মীয়স্বজন হারাইছে বিএসএফের হাতে, একজন দুইজন না। তো এই সমস্ত কারণে আমার এক সিনিয়র আর্মি অফিসার বলছিল যে ইন্ডিয়ার সাথে যুদ্ধ বা কোনো হোস্টালিটি হলে কিছু করতে হবে না। ইন্ডিয়ার 10 মাইল এলাকার মধ্যে যত সিটিজেন আছে তাদের কাছে যদি আমরা কোদাল দিয়ে বলি যে তা ভিতরে যা, ওরা 50 কিলোমিটারের মধ্যেই ইন্ডিয়ান সিটিজেন কারো রাখতে দেবে না। এত হিংস্র হয় এই লোকগুলো, আমি তো নিজের চোখের সামনে দেখছি। তারপর মনে করেন যে আপনি যেটা বর্ডার এলাকার লোকজনের সহযোগিতার কথা বললেন, ওরা স্মাগলার হোক আর যাই হোক, যখন হোস্টালিটির সময় গেছি, আমি কোনোদিনও দেখি নাই যে হোস্টালিটির সময় আমি বর্ডারে গেছি আমার জন্য একটা টেন্স নাই, এরা দেখি নেই আমি কোনোদিন। ওরা রাতারাতি একদম টেন্স বর্ডার বেল্টে কেটে এমন করে রাখে যে আমাদের লোকজন যা নিরাপদে বর্ডার ট্রেন্সের মধ্যে ঢুকে যুদ্ধ করতে পারে। এই হলো আমাদের ওই, এবং নিজেরাও সব মহিলা গরু ছাগল পিছনে পাঠায় দেয়, পুরুষ মানুষ সবাই থাকে আমাদের সাথে। মানে এই যে তাদের অর্গানাইজ অবস্থায় দেখেছি, এটা তো অর্গানাইজ হয় ওদের ব্যবহারের কারণে। বর্ডার বেল্টের লোকজন তারা খুবই সংগ্রামী এবং তারা বিডিআরের সাথে যুদ্ধর ব্যাপারে, এমনি স্মাগলিংয়ের জন্য লুকোচুরি করে, কিন্তু যুদ্ধের ব্যাপারে একদম জান পরাণ দিয়ে যুদ্ধ করে আমাদের সাথে থাকে বর্ডার বেল্টের লোকজন। এবার একটু অন্য এই প্রসঙ্গে একটু অন্য জায়গায়, আজকে দিল্লিতে বৈঠক হচ্ছে বাংলাদেশ ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানদের সঙ্গে বিজিবি এবং বিএসএফের প্রধানদের, 7 জুন থেকে শুরু হচ্ছে। এখন ওখানে আমরা যতটুকু জেনেছি যে বিএসএফ তাদের এজেন্ডায় এই সীমান্তের পুশিন বিষয়টা রাখে নাই, তারা 5টা ইস্যু রেখেছে, অন্যদিকে বাংলাদেশ 23টা এজেন্ডা রেখেছে, সেখানে পুশিন রয়েছে। আমরা শুধু পুশিন দেখি না, আমরা দেখি যে সীমান্ত হত্যা, এটাও কিন্তু দীর্ঘদিন ধরেই বাংলাদেশের উপরে ভারতের বিএসএফের গুলিতে অনেক ফেলানিসহ অনেক নাগরিক মারা গেছে এবং এই ক্ষেত্রে সে বিষয়গুলো আলোচনা আসছে। আমরা আসলে সমাধানটা কোন দিকে যেতে পারি, মানে কী হচ্ছে আসলে সামনে? না, সমাধান তো এটা স্পষ্ট, আপনি বলছেন কিছুটা। সেটা হলো কি যে এই যে একজনের উপর আরেকজনের প্রাধান্য বিস্তার করার যে বিষয়টা আছে, হেজিমনিটা, এইটার যে সমাধান যেখানে আছে সেটাও কিন্তু
ওরা যেরকম বেআইনিভাবে সমাধান করতেছে বেআইনিভাবেই সমাধান আছে, একদম পিন অফ সাইলেন্স চলে আসবে। আমি নিজেও দেখছি যে কোনো এক জায়গায়, আমি তো বিডিআরের ডিজি পর্যন্ত না, আমার সেক্টর কমান্ডারের সাথে বলছে যে একটা মারবে তো দুইটা মারবে, আমি করে দেখছি, একদম নিঃশব্দ হয়ে যায়, 6 মাস ওদিকে আর কোনো রকম ইনসিডেন্ট হয় না। এটা হলো শক্তের ভক্ত নরমের জম। আপনি দেখেন এখন বিডিআর বা বিজিবি যাই বলেন, তারা একটু সোচ্চার হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছি যে সীমান্তে এক সময় আমরা এরকম শুনতাম, আপনি যে কথাটি বললেন তারই একটা রেশ, যে বিভিন্ন সময় শুনেছি যে তখন বিডিআরের যে শৌর্য বীর্য যে শক্তি ছিল সেইটাকে বিএসএফ, ভারতের সীমান্তরক্ষী বাহিনী ভয় পেত। কিন্তু 9 সালের এই 25-26 ফেব্রুয়ারি যে হত্যাকাণ্ড হলো পিলখানা, তারপর থেকে কিন্তু নামও বদলে গেল বিডিআরের, বিজিবি হলো, এবং তারপরে সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ অনেক দুর্বল হয়ে যায়। তখন কিন্তু এই ভীতিটা ওদের মধ্যে ছিল না, এবং সীমান্তে তখন বিএসএফের কোনো বাড়াবাড়ি নিয়ে কখনো কোনো প্রতিরোধ বা হতে আমরা দেখি না। নতুন করে ইউনূস সরকার আসার পরে, ডক্টর ইউনূস সরকার আসার পরে, অর্থাৎ হাসিনা পালিয়ে যাওয়ার পরের ঘটনায় সীমান্তে এক ধরনের তোড়জোড় এবং একটা শক্তিমত্তা প্রদর্শনের বিষয় আসলে, এবং নতুন সরকার আসার পরে আমরা দেখছি যে বিজিবি বাংলাদেশের বর্তমান এদের যথেষ্ট শক্তি প্রদর্শন করেছে এবং জনগণকে সম্পৃক্ত রেখে। অর্থাৎ এই যে সার্বভৌমত্বের যে বিষয়টা, এটা আসলে উৎসমুখটা কীভাবে দেখেন আপনি? আপনি একজন সামরিক সেনা কর্মকর্তা সাবেক, আপনি যে মানে আপনার যে শক্তির সঞ্চয়টা আসে কোত্থেকে? না, এটা তো অবশ্যই এটা আসে, মানে আমি যে যুদ্ধ করব তার একটা কজ লাগে, কী জন্য করব, আমি জীবনটা দেব, কেন দিব, এই কজটা যদি একজনের যে পরিষ্কার হয়ে যায়, তারপরে কিন্তু সে সাহসী হবে কি না হবে এটার ব্যাখ্যার দরকার নেই। আপনি দেখেন সেনাবাহিনীর যেভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন করে অফিসারদেরকে মেরে ফেলে পর্যন্ত, তারপরে বিডিআরের অফিসারদের মারার পরে যে ঘটনা 15 বছরে ঘটেছে, এটা হয়ে কি হয়েছে, যে সমস্ত অফিসারদের মধ্যে সামান্যতম টেন্ডেন্সি দেখছে সে মনে হয় ইন্ডিয়ান, মনে হয় যে অ্যান্টি ইন্ডিয়ান, ন্যাশনালিস্টিক, তার কিন্তু মেজরের উপরে আর প্রমোশন হয় নাই। এই অবস্থায় রেখে হাসিনা চালাইলো তো, যে সেনাপ্রধান হবে সে যার কথা শুনবে, একদম নিজের আত্মীয়কে সেনাপ্রধান করলো। তারপরে কি হলো, আসল জায়গাটা হলো সেনাবাহিনীর যে নিচের স্তরের যারা আছে, দেখেন মুক্তিযুদ্ধ হয়েছে, লেফটেন্যান্ট কর্নেল পদবীর লোকজনও কেউ মুক্তিযুদ্ধে জয়েন করে নাই, জিয়াউর রহমানরা সবাই মেজর ছিল, এবং যারা জয়েন করেছে সৈনিক আপ টু মেজর যুদ্ধ করছে। এইটা হলো আসল কোর এলিমেন্ট হচ্ছে এইখানে। এবারও দেখেন ফিল্ডে যখনই নামাই দেওয়া হয়েছে সেনাবাহিনীকে, সেনাবাহিনী ওইখানে ছাত্রদের সাথে এক হয়ে গেছে এবং তাদের কমান্ডারকে বলে দিচ্ছে আমরা ফায়ার করবো না, যে কথাটা পরে সেনাপ্রধানের মুখ থেকে বের হলো। তো এই যে বিডিআরের সৈনিক, তারা কিন্তু সেনাবাহিনীর থেকে কোনো অংশে কম না। আমি তো তাদেরকে অনেক ক্ষেত্রেই দেখছি যে দে আর বেটার, শত্রুর সাথে যুদ্ধ করার ব্যাপারে অ্যাটলিস্ট মাথায় প্রচণ্ড বুদ্ধি নিয়ে কাজ করতে পারে ওরা, যেটা বলি নাই সেটাও করে ফেলছে। আমি জানি যে ওটা আমি বলতাম, ও জানে যে স্যার এটা বলতো, করে ফেলছে। আমি নিজেও তো দেখছি যে এটা যায় কীরকম, কমান্ডারের অ্যাটিচিউড তো সে বুঝবে। আমার মনে আছে এই যে এবার গত তত্ত্বাবধায়কের সময় যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, উনি তখন ডাইরেক্টর জেনারেল ছিলেন, আমি তখন বর্ডারে কাজ করি। উনি কিন্তু আমাকে স্পষ্ট নিজেই বলছে, যারে যেখানে পাবি মারে ফেলবি, জেনারেল জাহাঙ্গীর সাহেব, জেনারেল জাহাঙ্গীর। এবং এই যে যুদ্ধ একটা করলাম ওনার নেতৃত্বে, আমার সেক্টর কমান্ডারও বলছে ঠিক আছে, সারদা বলছে তাই। আমি আমার আন্ডারে যে আমাদের পাদুয়ার যুদ্ধটা আপনি পাদুয়া না, এটা আর একটা, আচ্ছা, এটা বলে কুস্তিবাড়ির যুদ্ধ। আমরা ওটা সময় আমার 3টে ব্যাটালিয়নের সব মর্টার নিয়ে যায় ফায়ার করা শুরু করছি। আমরা কিছুতেই আর ফায়ার বন্ধ করি না। বাংলাদেশের মানুষ আসলে এসব যুদ্ধের কাহিনী শুনতে খুব পছন্দ করে। এই যে যখন ওই কাহিনীটা যদি একটু বলতেন, মানে দর্শকদের জন্য। ওইটা ওরা কেউ করছে এরকম, এটা কবেকার ঘটনা, কি হয়েছে? এটা 96 বা 5 এই ধরনের কথা, বা তার 4 এরকম সময়। তখন জাহাঙ্গীর স্যার ছিল ডিজি। ওই সময় আমাদের একটা এলাকায় আমাদের ওই যে এরকম পুশিং নিয়ে উত্তেজনা শুরু হয়, এবং তারপরে ওরা আগে আমাদের বিওপির উপরে মর্টার শেল ফেলে। এটা হওয়ার পরে আর আমরা পিছনে যাইনি। এটা উনিও শুনে বলছে মর্টার মারছে, তুমি সব 82 মিলিমিটার মর্টার নাও, যেগুলো খুবই লিথাল, এইগুলো সব এক জায়গা করে তখন ফায়ার দিলাম। ফায়ার দিছি আর বন্ধ করি না। 3 দিন ছিলাম, আমরা মুখোমুখি ছিলাম। ওরা কিন্তু আমাদের সাথে তো সবসময় কথা হতো। সেক্টর কমান্ডারকে বলছি যে আপনি আমরা সেট বন্ধ করে রাখেন, আপনার টেলিফোন সেট যেন কথা না হয়। আর আমাকে খালি রিকোয়েস্ট করে এক্সেলেন্সি টেল ইউর সেক্টর কমান্ডার, এটাই হচ্ছে তা হচ্ছে। বর্ডার এলাকার মধ্যে বিএসএফ পাই নাই আমি, ভিতরে ঢুকে যাও দেখছি যে ওরা নাই আশেপাশে। তারপরে যখন জাহাঙ্গীর স্যার বললো আচ্ছা ঠিক আছে, ওরা ডিজি লেভেল গভর্নমেন্ট লেভেল থেকে এখন একটা আলোচনার কথা বলতে চাই, তোমরা এখন আলোচনা করো। তো আলোচনায় বসলাম 3 বিঘা করিডোরে, ভালো করে মনে আছে। আমি আর কয়েকজন অফিসার আমাদের ছিল, সেক্টর কমান্ডার ছিল। আমার সামনে যারা বসে তারা ইন্ডিয়ান ওই বিএসএফের, ওদের সাথে আমাদের রেগুলার মিটিং হতো, সেক্টর পর্যায়ের, ব্যাটালিয়ন পর্যায়ে হতো। আমার ব্যাটালিয়ন কমান্ডারগুলো ছিল।
আমাকে চট্টগ্রামে জিজ্ঞেস করতেছে একজনের নাম যে ও নাই কেন। তাই আমি বললাম স্যার ও আপনার সামনে বসে আছে, আস্তে আস্তে করে বললাম, এই টেবিলের এপার ওপার। কই ওটা তো ওরকম মনে হয় না। আমি বললাম হ্যাঁ, এই যে এই 3 দিন এই হলো তার অবস্থা। 3 দিনে তার টেনশনে তার চেহারা দেখেন চেঞ্জ হয়ে গেছে। ভীতু, কীরকম ভীতু তারা। আমরা তো গেছি ঠিক আছে, মরলে মরবো, ওরা মাইরে তারপরে ছাড়বো, এই যে করলাম, তারপরে কিন্তু কোনো রকম আর আওয়াজ হয় নাই। আপনি এই যে বর্ডারে যা হচ্ছে, আপনি কিছু না, আপনি গোলাগুলি শুরু করেন। আজকে যদি বিজেপি গোলাগুলি শুরু করে, একটা লোকও বর্ডারের কাছে আসবে না, বিএসএফই থাকবে না। কিসের পুশিন? বিএসএফ যদি তার কাটার আশেপাশে না আসতে ভয় পায়, কিসের পুশিন হবে? আপনি শক্তের ভক্ত বললাম। আমরা চেষ্টা করব আমাদের এটা বললাম আমি যে কূটনৈতিক চ্যানেলে তাদের এই সমস্যার সমাধান করবে। আমরা নিশ্চয়ই, আমরা তো অফিসিয়ালি সেটাই বলবো যে আলোচনার মাধ্যমে করতে হবে, কিন্তু তারা কি আলোচনার মাধ্যমে করতেছে না? আমরা যা দেখছি, তাদের দেশের একজন মানবাধিকার কর্মী কিরিট রায় তিনি বলেছেন যে ভারত যেটা করছে সেটা বেআইনি করছে, এবং কারণ আসলে কোনো আইনের মধ্যেই তারা নাই না। তো সেক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটলে প্রতিপক্ষ বেআইনি কাজটাই করবে, এটাই স্বাভাবিক। তবু আমরা চেষ্টা করবো যে রাজনৈতিক এবং কূটনৈতিক চ্যানেলের সমাধান, এতটা রাজনৈতিক পরিস্থিতি এতটা জটিল হয়ে যায় না যেটা সমাধান না হবে না। যাক, আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম বাংলাদেশের সঙ্গে ২৫০০ সীমান্ত মানে মাইল সীমান্ত রেখা রয়েছে, সেইখানে এই বাংলাদেশে তো আরও বেশি, ৩০০০-এর বেশি। আমরা আর একটা প্রশ্ন করি যে বাংলাদেশেও কিন্তু অবৈধভাবে বিভিন্ন পেশায় প্রায় ৮,০০০ থেকে ৮,৫০০ মতন মানে জনশক্তি বাংলাদেশে কাজ করছে, ভারতীয় নাগরিক যারা পেশার উন্নত পর্যায়ে রয়েছে। বিশেষ করে আমরা দেখি যে গার্মেন্টস সেক্টরের মার্চেন্ডাইজার বা এই লেভেলে, তাছাড়া বিভিন্ন জায়গায় রয়েছে যাদের কোনো কাগজপত্র, নথিপত্র, বৈধ কাগজপত্র নেই, কিন্তু এরা অবৈধভাবে দীর্ঘদিন ধরে এখানে কাজ করে যাচ্ছে। সেই ক্ষেত্রে ধরেন যে বাংলাদেশেরাও হয়তো বসে আছে, তারা যেহেতু দাবি করছে, তাহলে এটা পরীক্ষা নিরীক্ষা করে সব কিছু লিগালাইজ করা উচিত, বৈধ করা উচিত। এবং এই যে একটা বিষয় যে অনুপ্রবেশকারীদের পুশিন করে দেয়, বাংলাদেশ থেকেও তো পুশ ব্যাক করে দিতে পারবে। এই দেশে যারা অবৈধ নাগরিক, বাংলাদেশ ভারতীয় যারা এই দেশে অবৈধ, তাদেরকেও তো পুশ ব্যাক করে দিতে পারবে, পুশ ইন করে দিতে পারে। তাহলে এটা তো একটা সমাধান দরকার। এবং একইভাবে যদি আপনি শক্তির সঙ্গে শক্তি না দেখান, আপনি যদি অ্যাকশন টু রিয়াকশান না নেন, তাহলে তো আপনার ভারসাম্যটা রক্ষা হবে না। এই ভারসাম্য রক্ষার জন্য আমাদের আসলে কি করণীয় আপনি আমাদের বাংলা নিউজের দর্শকদের জন্য বলবেন? আচ্ছা, না সেটা যদি বলছেন যে কোনো একটা প্রবলেম সলভ করার জন্যে আপনাকে পরিকল্পিতভাবে আগাইতে হবে। তো ভারতের সাথে আপনি পরিকল্পনা করে পারবেন না। ভারত যতক্ষণ পর্যন্ত বিপদে না পড়বে ততদিন পর্যন্ত, এখন যেরকম পাকিস্তানের সাথে চুক্তি হচ্ছে, তুরস্ক আসতেছে, চায়নার সাথে হচ্ছে, ওরা আপনি যে প্রশ্ন আগে একটু করেছিলেন যে এই গভর্নমেন্ট তো রাজনৈতিক গভর্নমেন্ট, এখন কেন এরকম হচ্ছে? এটা হচ্ছে কারণ তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, যেভাবেই হোক জানি না, বা তারা ওইভাবে মনে করেছিল যে ইলেকটেড গভর্নমেন্ট আসলে তারা যেহেতু 5 বছর থাকবে, তাদের সাথে একটা আলোচনা করা যাবে। এবং মানুষ যে বলে বেড়ায় যে তারেক সাহেব একটা মুসলেখা দিকে আসছে, আমি এটা বিশ্বাস করি না। তারেক মুসলেখা দিয়ে আসে নাই, কিন্তু তারা ভাবছিল যে রাজনৈতিক গভর্নমেন্ট আসলে আমরা আলোচনার মাধ্যমে ডেভেলপ করবো, ইউনিসের সাথে না, বসেও নাই। কিন্তু ঘটনা কী হলো, এখানে তারেক সাহেব ক্ষমতা নেওয়ার পর থেকেই তারা তাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এটা ফলো করে তখন তারা দেখলো যে না, এ তো দেখতেছি আমরা যা ভাবছিলাম সেরকম না। তারেক তো তার বাপের ছেলে, আমি এটা আন্তরিকভাবে বিশ্বাস করি, তার মায়ের ছেলে, তার বাপের ছেলে, দুইজন লোকই ছিল একবারে এক্সট্রিমলি ন্যাশনালিস্ট। সেখানে তারেক যে ওদের সাথে সমঝোতা করবে, আই ডোন্ট বিলিভ অ্যাট অল। এখন উনার অ্যাক্টিভিটিস, আর উনি এসে দেখেন উনি কিন্তু কোনো প্রতিহিংসাপরায়ণ কোনো কাজই করেন নাই, খুব স্লো আগাচ্ছেন। এটা দেখে অনেক সময় সন্দেহ করেছে ও কেন এটা করলো, তার করলো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কেন বানাইলো। এগুলো সবই কিন্তু উনার রাজনৈতিক যে এমপি টেমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, সবাইকে তো উনি এখন নজরদারি মনে রাখছে। উনি যেভাবে চলতেছে এটা সময় নিচ্ছেন। এখন যখনই ইন্ডিয়া দেখছে কী ব্যাপারে, এ তো মনে হচ্ছে আমাদের মতো চলতেছে না, তখন তারা এই ডিস্টার্ব করাটা শুরু করলো। এই লোকগুলো কোথায় ছিল? এটা তো ইন্ডিয়াতেই ছিল। তারা তো, এবং তাই না শুধু ধরেন আমাদের ওখানে যদি ওরা যেটা বলে যে এত লোক আছে, এরা কারা? আপনি যদি এইরকমই হয়, আমাদের দেশের লোক যদি ওখানে থাকে, তারা কিন্তু ওখানে জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার কেউ না, তারা কিন্তু সমাজের এমন কাজগুলো করে ওদের নাগরিকরা ওটা করে না, অড জবগুলো তারা করে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গে আসলে, এবং এইটা যখন দেখলো যে তারেক রহমান তাদের লোক না, বা তাদের কথা শুনবে না, বা এই যে আমাদের যে অপপ্রচার রয়েছে যে উনি মুসলেখা দেয়া এসেছেন, এরকম কিছু যখন দেখলো যে এসব আসলে সঠিক না, ঠিক তখনই তারা ডিস্টার্ব করার জন্য পুশ ইন করছে, এটাই আপনি বলতে চাচ্ছেন? জি, এবং তাই না, শোনেন আমি একটা এক্সাম্পল বলি। যখন মোহাম্মদ গাদ্দাফি যখন করলো, একদম ক্যাপ্টেন হিসাবে বিদ্রোহ করলো, তখন কিন্তু বিদ্রোহ করে ডিক্লেয়ার দিছে যে আগামী এত ঘন্টা সময় দিয়ে একজন ইউরোপিয়ান আমি দেখতে চাই না।
যেইভাবে সবাই ভাগে চলে এটা হলো যে সে এক্সট্রিম ন্যাশনালিস্টিক, এবং এখানে যারা তেল কোম্পানির লোকজন লুটপাট করতেছে আমি সবাইকে একদিনে ভাগাই দেবো। সেটা ধরেন যে ওই যে আফ্রিকান একটা লিডার আছে তাওরে, ইব্রাহিম ট্রাওরে, এরকম একটা ঘটনা। তো এই যে এইরকম কিছু একটা বিপ্লবিক চাপ না দিলে আপনি এই সমস্যার সমাধান হবে না। এই যে দেখেন কিছুই হয় নাই, আমরা 71-এ ওপার গেছি, ট্রেনিং নিছি, যুদ্ধ করছি, দেশ স্বাধীন করে ফেলছি। 2025 সালে ভারতীয় দাবি অনুযায়ী 2356 জনকে পুশ-ইন করেছে। এখন শুভেন্দু অধিকারী বলছেন যে 4800 জনকে পুশ-ইন করা হয়েছে তার আমলে, এবং বাংলাদেশ থেকে কোনো স্বীকার দেওয়া হচ্ছে না যে না, কাউকে করতে দেওয়া হয়নি বা ফেরত পাঠাতে। আমি বলছি যে এই পুশ-ইন ঠেকাতে যে মাঝখানে যে নাগরিকরা নোম্যান্স ল্যান্ডে পড়ে রয়েছে, আন্তর্জাতিকভাবে এদের জন্য করণীয় কী, বা এরা একটা অমানবিক জীবনযাপন করছে। না, এটা তো ধরেন যে আপনি যেটা বললেন যে পুশিং তারা যে, এটা তো অমানবিক ব্যবহার, কোনো ডাউট নাই। লোকজন পানির মধ্যে বসে আছে দিনের পর দিন, এই যে হচ্ছে, তারা ওই দেশের সিটিজেন হোক এই দেশের সিটিজেন হোক, সাধারণত এই ধরনের অবস্থা যখন সৃষ্টি হয় যুদ্ধকালীন, তখন জাতিসংঘের একটা ইনভলভমেন্ট আছে, বা একটা আন্তর্জাতিক অনেক রকমের মিডিয়া আছে, তাদের এক্সপোজার আছে, যে বিবিসি অনেক সময় এগুলো করে। তো এইগুলো করে আমরা যে এখন রোহিঙ্গা প্রবলেমটা কিন্তু বার্মা যতই বলুক, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এত লোক বার্মার সিটিজেন এখানে আছে। এগুলো কেন হয়েছে? এটা প্রচারণার মাধ্যমে হয়েছে। তুরস্ক এখানে ইনভলভ হয়েছে, অন্যান্য বিবিসি এখানে ইনভলভ হয়েছে, জাতিসংঘ ইনভলভ হয়েছে। তো এই ধরনের যারা হচ্ছে, এটা আসলে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর ব্যাপারটা মিউচুয়ালি সলিউশন হচ্ছে বেস্ট। এখন আমরা যখনই থার্ড পার্টির কাছে যাব, তখন কিন্তু আমরা একটা সলিউশনে আসতে পারবো না আর, বুঝতে পারছেন? তো সেই জন্য এটা একটা ক্রিটিক্যাল। আর যেগুলো আপনি বললেন যে আমরা এগুলো বলতে পারি না, কিন্তু মানুষের কাছে যদি সলিউশনের পরামর্শ চান, আমি আর্মির লোক হিসাবে আমি এটা জানি যে আমরা কিভাবে স্বাধীন হয়েছি, এবং এইটা পাকিস্তান আর ইন্ডিয়া দুটো দেশ ছিল। আমাদের এখানে যা ঘটছে, পাকিস্তান বলে বেড়াতো যে এটা আমাদের অভ্যন্তরীণ, কিন্তু ইন্ডিয়া কি করছে? ইন্ডিয়া আমাদেরকে ট্রেন করছে। তারপরে কি হয়েছে? ভারতের প্রধানমন্ত্রী তখন, আমার মনে হয় যে পৃথিবীর বিভিন্ন দেশ যেভাবে ভ্রমণ করছে, তারপরে চুক্তি করছে রাশিয়ার সাথে, বন্ধুত্ব চুক্তি করছে। এটা করার পরে তারপরে সে যুদ্ধে আসছে। তা আমাদের এখন ওই স্টেজে, আমরা যদি এখন ইন্ডিয়াকে ফাইট করতে চাই, ঠিক আছে, ইন্ডিয়ার সাথে এই যে চুক্তির কথা বলেন, পাকিস্তানের সাথে চুক্তি, চায়নার সাথে চুক্তি, তুরস্কের সাথে চুক্তি, এবং আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীকে শক্তিশালী করতে হবে। এখানে সবচেয়ে বড় এক্সাম্পল নিতে হবে ইরান থেকে। আপনি আপনার মতো প্রস্তুত হন। ইরান যে এইভাবে প্রস্তুত, আমেরিকা আর ইসরায়েল কি জানতো? জানলে কি তারা এই যুদ্ধে ফাঁসে? এই যে গোপনীয়ভাবে তারা যে প্রস্তুতিটা নিছে, আমাদের কিচ্ছু লাগবে না। জিয়াউর রহমানের থিওরি ভেরি সিম্পল ছিল। আমরা একটা ন্যাশনাল এক্সারসাইজও করা হয়েছিল, আয়রন শিল্ড। সেখানে ছিল সিভিলিয়ান, আর্মি, নেভি, এয়ারফোর্স, সব এই যে ভিডিপি আনসার, সবাইকে সম্পৃক্ত করে যদি আমরা প্রস্তুত থাকি। এই যে এখন আমেরিকা কেন গ্রাউন্ড ট্রুপস নামায় না? একটাই কারণ, ওখানে ওই যে একটা মিলিশিয়া ফোর্স আছে 1 কোটি। তো 1 কোটি লোকের, আমাদেরও কিন্তু 1 কোটি, আমরা আনসার ভিডিপি কিন্তু 1 কোটি। আমরা যদি এটা মোবিলাইজ করতে পারি, কিছুই না, আমরা ওদের সাথে দেখা দরকার নেই, আমরা খালি দেখাই যে দিস ইজ হোয়াট উই ক্যান ডু। তারপরে আমাদের যে আর্মামেন্ট এবং অস্ত্রপাতির যে ডিফেন্স বাজেট এবার কী হয় আমরা আশা করি আলোচনা করব। এই বাজেটে এই না, শুধু যেমন শিক্ষা বাজেটে যা থাকে, সেখানে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার কোনো বাজেট নেই, সেখানে খালি বিল্ডিং করা বাজেট। এখানে যেটা বাজেট হয় সেটা কি, হ্যাঁ কত বেতন সেইটা ধরো, আসলে তো তা না। আপনি এতগুলো এয়ারক্রাফট কিনবেন, এতগুলো ট্যাঙ্ক কিনবেন, সেনাবাহিনীর এই প্রশিক্ষণ হবে, 100% সেনাবাহিনীর লোকজনকে কমান্ডো বানাইতে হবে, আপনি এইগুলো করেন, আপনি এটা করেন, কারণ কিন্তু তখন তারা বুঝবে না এটা টোকা দেওয়া যাবে না। আর যে টোকা দেওয়া যাবে না, এটা ভারত আর কেউ না জানুক, ভারত ভালো করে জানে যে এদের টোকা দেওয়া যাবে না। বাংলাদেশের লোকজন দেখাইছে, তো সবসময় দেখাইছে, 71 থেকে শুরু করে 26-এ যেটা দেখাইছে। আমরা অনেক আলোচনা করলাম, অনেক দীর্ঘ আলোচনা ভারত বাংলাদেশ এই সম্পর্কের। এই মুহূর্তে একটা সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়ায় রয়েছে, দুই সরকারের একটা আন্তরিকতা রয়েছে, কিন্তু তার মাঝখানে এই যে পুশ-ইন, এটা এক ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যা আমাদের ইচ্ছা থাকবে যে ভারতের পক্ষ থেকে এই চেষ্টা, পুশ-ইনটাকে বন্ধ করা আমাদের দাবিও থাকবে, এবং এটা আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষ থেকে একটা দাবি যে না, এটা হইতে পারে। এবং ভারত যেটা করছে আন্তর্জাতিক আইনেই এটা অন্যায় এবং অবৈধ, সুতরাং সেটা বন্ধ হোক, সেই দাবি আমাদের রইল। না, এখানে একটা কথা আমি বলে যাই যে আমরা এর আগেও তো আমাদের এই সমস্যা ছিল, পুশ-ইন ছিল। আমরা কিন্তু মানে অফিসিয়ালি এরকম ছিল যে পুশ-ইন হলেই পুশ-ব্যাক করতে হবে, একদম নিউটনের 3য় সূত্রের মতন, পুশ-ইন পুশ-ব্যাক। কিন্তু যে লোকটা পুশ-ইন হচ্ছে বা যে পুশ-ব্যাক হচ্ছে, সেই লোকটার মানবিক অবস্থা কি দাঁড়াচ্ছে? এটা আপনি মনে করেন না যে এখানে অ্যাকসেপ্টেন্স হচ্ছে না, আমি নিজেই তো অ্যাকসেপ্ট করছি।
বাচ্চা, প্রেগনেন্ট লেডি আমি নিজে আসতে দিছি যে হ্যাঁ আমি শিওর যে সে বাংলাদেশে, কিন্তু এটা কাউকে জানতে দেয়নি। এটা আমি করছি, তো আমি ব্যক্তিগতভাবে করছি। তো এই যে পুশ ইন পুশব্যাক যে আমরা করি, এটা হলো একটা সেট, এটা বলে এসওপি। ও পুশ ইন করবে, আমি পুশব্যাক করবো, এই। কিন্তু আপনার এই যে এখন যদি আপনি কিছু না, আপনি বাংলাদেশে যে সমস্ত লোক, ইন্ডিয়ান লোক আছে যারা মানে ওয়ার্ক পারমিট নাই, আপনি এটা গুনাগুনি শুরু করেন, একটু অ্যাকশন শুরু করেন, দেখবেন যে ওরা বুঝবে যে তাহলে তো ইন্ডিয়ানগুলো পাঠিয়ে দিবে। ইন্ডিয়া বাংলাদেশ থেকে যে রেমিটেন্স পায় সেটা হচ্ছে সেকেন্ড হাইস্ট। আপনি বাংলাদেশে এগুলো একটু কড়াকড়ি করেন এবং দেখেন যে বাংলাদেশের যে একটা যদি টেকনিশিয়ান বা টেকনোক্র্যাট, একজন অ্যাডমিনিস্ট্রেশনের লোক যারা চাকরি করে গার্মেন্টসে আমাদের এখানে, আপনি জাস্ট বাংলাদেশে একই রকমের লোক যদি পান, আপনি আর নেবেন না কাউকে। আপনি এই পলিসিটা করেন যে বাংলাদেশে যদি যোগ্য লোক থাকে আমরা বাইরের লোক নিব না। দেখেন ইন্ডিয়া হবে সবচেয়ে এফেক্টেড হবে, এবং এরকম একটা অ্যাকশন নিলে দেখবেন যে তারা এমনি থামে গেছে। এখনই দেখেন এই যে মিটিংটা হচ্ছে দিল্লির মিটিংয়ে, কিন্তু আমরা তো পুশব্যাক পুশিন তো উঠাবো, এইটা উঠানো হলো কেন্দ্রীয় সরকারের সাথে, এটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সাথে এটা হচ্ছে। আর এখানে যে শুভেন্দু যেটা করে সেটা হলো সে এই একটা ইস্যুকে সামনে নিয়ে এসে সে নির্বাচিত হয়েছে। এই যে 4000 যে সে পুশব্যাক ইন করে দিয়েছে বলতেছে, সে কোনো প্রমাণ দেখাতে পারবে না। 4000 কিন্তু একবার হাতের মোয়া না, আপনি 4000 লোক একটা প্রমাণও দিতে পারবে না, কারণ অফিসিয়ালি রাজনৈতিক স্ট্যান্ডবাজি এটা একদম। বিজিবি বা বিডিআর তো আমি চাকরি করছি, এতে সেট রুল, পুশ ইন করবে পুশব্যাক হবে। আমরা ওই যদি দেখে যে এখন পর্যন্ত কোনো বিজিবি স্বীকার করে নাই, কাউকে অ্যাকসেপ্ট করছে করে না তো। কিন্তু এর মধ্যেও আপনি যারা বললেন যে অমানবিক কাজ করছে নাকি বিজিবি, আপনি দেখেন, আমি তা বলি না যে অমানবিক কাজ বিজেপি করেছে, বিএসএফ এবং বিজেপির এই যে পুশব্যাকের মাঝখানে নোম্যান্স ল্যান্ডে যদি কেউ আটকে থাকে, তার যে মানবিক বিপর্যয় সেইটার কি হবে সেটা আমি বলছি না। ওটা তো আসলে অমানবিক, খারাপ লাগে। এবং আমাকে যখন ওই লোয়ার লেভেলে বলে, আমি সেক্টর কমান্ডারকেও জানতে দিইনি, যে উনি জানলে করতে দিবে না। আমি বললাম যে আপনি তো শিওর যে ও এই জায়গার লোক, সব ঠিক আছে, ওর কি দুর্দশা কি, এই তার একটা বাচ্চা কোলে আর প্রেগনেন্ট, এখন তারা আপনি কেমনি ফেরত দিবেন? এটা তো আমি বলতেছি, আমি স্বীকার করতেছি, তো আমি করছি এটা, কারণ আমি জানি যে সে বাংলাদেশের সিটিজেন। এরকম তো আছে, নাই যে তাও তো না, কিন্তু বেশিরভাগই হলো ভিক্টিমাইজড। ওরা এমন তো আছে যে সে হয়তো তার বাবা নিয়ে গেছিল, বাবা মারা গেছে, ওইখানে বিয়ে করছে, ওইখানে বাচ্চা কাছে হয়েছে, এরকম আছে না? তো এখনো জন্মসূত্রে যে নাগরিকত্ব পাওয়ার কথা সেটা তো তারাও স্বীকার করে। মুসলমান জন্মসূত্রের নাগরিকত্ব প্রসঙ্গ আসলো যেটা, সেটা আমরা একটা দেখেছি যে 2019 সালে একটা ভারতে আইন হয়েছে, সিএ, নাগরিকত্ব সংশোধন আইন। এটি নিয়ে আপনি কথা বলছেন, এই আইনটার বিষয়ে আপনি একটু যদি কিছু বলেন। আমরা শেষে চলে এসেছি। নাগরিকত্ব সংশোধনে আইন মানে এখানে বলা হচ্ছে যে শুধু মুসলিম বাদে অন্য কেউ অনুপ্রবেশ করলে এটা তারা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে, তাতে বোঝাই যাচ্ছে যে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের লোকজন যদি হয়, ওখানে যে কোনো হিন্দু গেলে সে তাকে অ্যাকোমোডেট করার জন্য এই আইনের মধ্যে বিধান রাখা হয়েছে, কিন্তু এই দেশের জন্য নাই। ভারত তো সাংবিধানিকভাবে ভারত হিন্দু রাষ্ট্র না, কিন্তু তাদের সমস্ত কর্মকাণ্ড কিন্তু হিন্দুত্ববাদীদের সমর্থনে এবং মুসলিম বিদ্বেষী একটা রাষ্ট্রে পরিণত হচ্ছে দিন দিন। সাংবিধানিকভাবে অনেক কিছুই আছে, মনে করেন যে আমি হলো ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, সেখানে কি শারিয়া আইন ওইভাবে বলবৎ আছে? ইরান, তারপর অন্য দেশ যেটা আছে সাংবিধানিক যে একটা জিনিস আছে, কিন্তু তারা আইনের মধ্যে ধর্মটাকে ঢুকাই দিল যে মুসলিম বাদ, এটা এই প্রসঙ্গে বলছে। ওইটাই তো, ওই যে বললাম যে তারা যে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন দিছে, তাতে বোঝাই যাচ্ছে যে কোনো লোক যদি ধর্মীয়ভাবে নিপীড়নের ফলে আসে, তাকে নাগরিকত্ব দেওয়ার বিধান এখানে রাখা হয়েছে। তো সেখানে এক্সেপশন শুধু দেওয়া হয়েছে এই কটা দেশে। তারা জানে যে মুসলমান বাদে অন্য জায়গা থেকে হবে। মনে করেন যে এই কাদিয়ানি, বাহাই, এ ধরনের মুসলিম সেক্টর যারা আছে, এরকম যদি হয় তাহলে কিন্তু দিবে। তো এই যে এই নাগরিকত্ব যেটা বলতেছেন, এটা আসলে ওরা চালাকি করে, এবং তাদের জন্য কিন্তু তাদের অনেক মিসফায়ারও হয়েছে। অনেক লোকই হয়েছে যারা জেনুইন সিটিজেন। আমি একজন চিত্র পড়ে দেখলাম, নায়ক, ইন্ডিয়ার নাম করা একটা নায়ক, ওর নামটা কি ভুলে গেছে এখন, সে বলতেছে জীবনে এরকম হয় না যে আমি ভোট দিতে এসে ভোট দিতে পারতেছি না। সে কিন্তু দেখলাম যে এইবার ভোটে তৃণমূল কংগ্রেস যেখানে হেরে গেল মমতা, সেখানে 90 লক্ষ লোকের ভোটাধিকার বঞ্চিত করেছে, এবং বলা হয় যে এই বঞ্চিত করা হয়েছে কৌশলে বিজেপিকে এখানে জিতিয়ে নেওয়ার জন্য। এবং এখানে ভারতের যে নির্বাচন কমিশন, আমরা এতদিন যারা অনেক সুনাম শুনেছি, তাদের এবার প্রকাশ্য ভূমিকাটাও আমরা দেখলাম। যাই হোক, আমরা অনেক ওইটা তো আপনি নির্বাচন কমিশন তো টিএন সেশনের মতো তারপরে ধরেন যে নির্বাচনের আগে নির্বাচন কন্ডাক্ট করার জন্য কেন্দ্রীয় বাহিনীর লোকজন নিয়ে আসছে, মানে পুলিশ আসছে সেখান থেকে। হ্যাঁ, তো ওরা তো নির্বাচনটা পুরোটাই ছিল মানে প্রভাবিত, এটা বোঝাই যাচ্ছে, যে কারণে মমতা ব্যানার্জির এই ধরনের পরাজয়। যাই হোক, আরও দীর্ঘ আলোচনা হবে করিম ভাই, পরবর্তী আর একটা আলোচনা সেশনে এডিটর চাই আবার আপনাকে আমরা আশা করছি পাবো। তার আগে যে আলোচনা করলাম তার সংক্ষেপটা এই হচ্ছে যে আমরা আসলে শক্তিমত্তা সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের জন্য
যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিজের শক্তি সাহস সঞ্চয় করে নিজের সার্বভৌমত্ব ধরে রাখা। এই পুশহীন বা পুশব্যাক যেটাই ঘটুক, অনেক সাধারণ নাগরিকের মানবিক বিপর্যয় ঘটছে, কিন্তু তার চাইতে বড় কথা যে আমরা একটা অবৈধ অন্যায়কে আমরা কোনোভাবে প্রশ্রয় দেবো না। আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্ন এখানে। প্রিয় দর্শক, না, একটা কথা আমি একটু শেষ করে বলে যাই, সেটা হলো যে ওরা যে সমস্ত কন্ডিশন দেখায় যারা অবৈধভাবে ভিতরে ঢুকছে তাদেরকে দিচ্ছে, আমাদের দেশ থেকে কিন্তু দাবি করা হচ্ছে না যে অবৈধভাবে হাসিনা ঢুকছে এবং অন্য ঢুকছে তাদেরকে হ্যান্ডওভার করা হচ্ছে না। এটা কিন্তু দাবি করা হয় না, এটা কিন্তু একটা ফেইলিওর আমাদের। আমি এই কথাটা বললেই কিন্তু ওরা এমনি চুপ থাকে। না, এটা আপনার একটা ভালো কথা বলেছেন। আপনাদের সরকারিভাবে রাষ্ট্রীয় পর্যায় থেকে দর কষাকষির জন্য এটা একটা বড় পয়েন্ট। এটা যদি আলোচনার টেবিলে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু তাদের মুখটা চুপসে যাবে। শোনেন, আর একটা প্রসঙ্গ আমি বলে রাখি, বাংলাদেশ থেকে একটা পরিবার ইন্ডিয়াতে চলে গেছিল, যে গাজী গোলাম মোস্তফা, চেনেন? যার জন্যে 75 সালের যে ব্যাপার, গাজী গোলাম মোস্তফা অনেক টাকা পয়সা নিয়ে কিন্তু সে ইন্ডিয়াতে চলে গেছিল, বসবাস করতে পুরা ফ্যামিলি। একটা ট্রাকের নিচে পিষে দিছে পুরা ফ্যামিলিকে, এবং ওই সম্পদ পুরোটাই ইন্ডিয়া গায়েব করে দিছে। আমাদের যারা গেছে, যাদের ইন্ডিয়া টাকা আছে না, তারা কিন্তু টার্গেট নিউরিমার দিচ্ছে, আমাদের কিছু করতে হবে না। আপনি একটা ভয়ঙ্কর মানে ইঙ্গিত দিলেন, আমরা ওইদিকে আর না যাই। খুবই ভয়ঙ্কর একটা তথ্য দিলেন এবং ইঙ্গিতটাও ভয়াবহ। নিজেদেরকে নিরাপদ ভাবতেছে, তো বাংলাদেশ থেকে যারা পালিয়ে গেছে শেখ হাসিনার সঙ্গে বা তার পরবর্তী সময়ে, তাদের জন্য ইঙ্গিতটা খুবই ভয়ঙ্কর। যে তারা যারা সম্পদ নিয়ে গেছে, গাজী গোলাম মোস্তফার উদাহরণ যদি সামনে আসে তাহলে বোঝা যাবে তাদের ওই সম্পদ ওখানে নিরাপদ না। আপনি বলেন, এবং ইন্ডিয়া থেকে সম্পদের কারণে তাদের জীবনটা নিরাপদ। ইন্ডিয়া যারা গেছে, এরা যদি চলে আসে বাংলাদেশে, কে আছে তাই মারে ফেলবে বলেন? আমার তো মনে হয় না কেউ মারা যাবে। না, এখন এই পরিস্থিতি নেই, কিছু হবে না। কিন্তু ওইখানে থাকলে তার মৃত্যু হইতে পারে। এই যে একজন যে আনারকে মেরে টুকরা টুকরা করছে, এটা এত নিরাপদ ভাবার কিছু নেই আমাদের আওয়ামী লীগের নেতাদের। তার টাকা পয়সা যদি ব্যাংকে থাকে, গাজী গোলাম মোস্তফার পরিণতি মানে হতে পারে এরকম, কিন্তু ইভেন হাসিনা ম্যাডামের ক্ষেত্রে হতে পারে। আমরা এই আলোচনায় না যাই, আজকে এখানে শেষ করি। করিম ভাই, আপনাকে ধন্যবাদ। আমাদের দর্শক মণ্ডলী অনেকক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে ছিলেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। যে বাংলা নিউজের এই আলোচনা পুশহীন নিয়ে যে সমস্যা, সেই সমস্যার আমরা চাই যে অচিরেই সমাধান হোক। আপনাদের সঙ্গে আবারও দেখাবে এডিটরস চয়েসে। ততক্ষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন। খোদা হাফেজ।